এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আরআরবি এনটিপিসি প্রিভিয়াস এর আরেকটি সেট নিয়ে এসেছি। সেই সেটটি যেটা এই পরীক্ষা শিফট 2 এর একটা এক্সাম হয়েছিল, যেটা অনুষ্ঠিত হয়েছিল 16 জানুয়ারি 2021। আজকে আমরা ম্যাথগুলো সলভ করবো, সেগুলি প্রিভিয়াস এর এসেছিল। কারণ কি আসন্ন অনেকগুলি পরীক্ষা রয়েছে, আরআরবি এনটিপিসি সহ তো আরআরবি গ্রুপ বি পরীক্ষা রয়েছে। এই অঙ্কগুলো করলে সামনের পরীক্ষা আমরা ট্রেন্ড বুঝতে পারবো। তবে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে আজকে। প্রথম অঙ্ক এখানে বলা হয়েছে একটি ট্রেন 5 ঘন্টায় 240 কিলোমিটার পার আওয়ার বেগে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি একটি ফ্লাইটকে 45 কিলোমিটারের মধ্যে ওই একই দূরত্ব অতিক্রম করতে হয়, তবে সেটিকে কি পরিমাণ গতিতে যাত্রা করতে হবে। গতি মানে স্পিড আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। আর কি দেওয়া রয়েছে, 5 ঘন্টায় 240 কিলোমিটার যায়, তাহলে একটা ট্রেন 5 ঘন্টায় যদি 240 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে ডিস্টেন্স কতটা অতিক্রম করে আমাকে গুণ করতে হবে। 5 24 120, একটা শূন্য, 1200 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে। তারপরে বলছি যদি একটি ফ্লাইটকে 45 মিনিটের মধ্যে একই দূরত্ব অতিক্রম করে, তবে সেটিকে কি পরিমাণ গতিতে যাত্রা করতে হবে। নেক্সট একটা স্পিড আমাকে বের করতে বলেছে। আমি তো ডিস্টেন্স জেনেই গেলাম, সেই দূরত্ব অতিক্রম করবে। এটা হলো 1200 কিলোমিটার। এই 1200 কিলোমিটার ডিস্টেন্সটা অতিক্রম করবে 45 মিনিটের মধ্যে। এই ডিস্টেন্সকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে গতিবেগ বেরোবে, কত মিনিট সময় নেবে? 45 মিনিট। এই যে মিনিট, যেহেতু আমাদের অঙ্কের অ্যান্সার গুলো কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তাই জন্য এই মিনিটটাকে আমাকে ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 45কে 60 দিয়ে ভাগ, আর 45কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, 60টা উপরে চলে যাবে। এই হলো কেস। এখন ক্যালকুলেশন আমাকে করতে হবে। তাহলে 15 দিয়ে কাটাকাটি যায়, 8 15 120, একটা শূন্য, 3 15 45, 3 20 60। তাহলে 8 দোকানে 16 আর ডবল 0, 1600 হবে সঠিক উত্তর, অপশন ই। নেক্সট অঙ্ক, একটি বর্গক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল 7200 বর্গমিটার এবং একটি সাইকেল 4 কিলোমিটার পার গতিতে কর্ণ বরাবর ক্ষেত্রটি অতিক্রম করে, কতক্ষণ সময় নেবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে একটি বর্গক্ষেত্রাকার মাঠ রয়েছে, এটা হলো বর্গক্ষেত্রাকার মাঠ, এবং মাঠের কর্ণ বরাবর কোনো একজন ব্যক্তি সাইকেল নিয়ে 4 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। এখন বলছে এই কর্ণ বরাবর সে যদি অতিক্রম করে তার কতটা সময় লাগবে, সেই টাইমটা আমাকে বের করতে বলেছে। কিন্তু আমরা দেখো কর্ণ বরাবর গেলে গতিবেগটা আমাদের জানা রয়েছে, কিন্তু আমরা যদি ডিস্টেন্সটা জানি, মানে ডিস্টেন্স বলতে এখানে কর্ণের লেন্থটা যদি আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকেই আমরা টাইমটা বের করতে হবে। তাহলে মোদ্দা কথা হলো, এই যে প্রথম যে কন্ডিশন দেওয়া রয়েছে, সেই কন্ডিশনে আমাকে প্রথমে ডায়াগোনালটা বের করে নিতে হবে। কার? এই বর্গক্ষেত্রের ডায়াগোনালটা। তাহলেই আমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া 7200, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু তো সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি বাহু স্কয়ার মানে a স্কয়ার। তাহলে a স্কয়ার ইকুয়াল টু 7200। তাহলে a আমাদের হবে √2 করতে হবে, সেটা দাঁড়াবে 7200। একে একটু সিম্পলিফিকেশন আমরা করব। তাহলে 7200 রয়েছে, একে আমরা লিখতে পারি 3600 × 2, আর 3600 বর্গমূল করলে আমরা পাবো 60, আর এখানে √2। তাহলে 60 √2 হলো আমাদের এর মান, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের মান আমরা বের করলাম। প্রতিটা বাহুর দৈর্ঘ্যের মান 60 √2। যেহেতু বর্গক্ষেত্রের চারটা বাহুই সমান, আমাদের দরকার ডায়াগোনালের লেন্থ বের করা। তাহলে বাহুর দৈর্ঘ্য তো জানি, আমরা ডায়াগোনাল বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ডায়াগোনাল বের করার ফর্মুলা হলো a √2। তাহলে বাহুর মান 60 √2, তাকে √2 দিয়ে গুণ করলেই আমাদের ডায়াগোনালটা বেরিয়ে যাবে। ডায়াগোনাল আমাদের বেরোবে √2 গুণ করলে 2, আর 7 দোকানে 120। এটা হলো আমাদের ডায়াগোনালের দৈর্ঘ্য, মানে কর্ণের দৈর্ঘ্য। এখন বলছে এই ডায়াগোনালটাই অতিক্রম করবে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, এতে তার টাইম কতটা লাগবে এটা আমাকে বের করতে বলেছে। টাইম বের করতে বলেছে। ডিস্টেন্স আমাদের ডায়াগোনালটাই 120, কিন্তু একক সম্পর্কে আমাকে দেখতে হবে যে 120 বের করলাম এটা কোন এককে, 120 বের করলাম আমরা মিটার এককে। আবার দেখো গতিবেগ দেওয়া রয়েছে 4 কিলোমিটার পার আওয়ার, গতিবেগটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে, তাই কিলোমিটারটাকে আমাকে নিশ্চয়ই মিটারে বানাতে হবে। তাহলে দেখো কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দিই। তাহলে কিলোমিটার পার আওয়ার ছিল 4 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে আমরা আসি, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের গতিবেগ পেয়ে গেলাম। এখন এখানে টাইম রয়েছে, ডিস্টেন্সকে এই গতিবেগ দিয়ে ভাগ করব, তাহলেই আমাদের টাইম বেরোবে। এটা আমাদের স্পিড। তাহলে ভাগ করলে পরে 18টা উপরে যাবে, আর 4 5 20 আসবে নিচে। ক্লিয়ার? তাহলে কাটাকাটি যদি আমরা করি, তাহলে কি আমাকে বের করতে বলছে? ডিস্টেন্স 120 ডিস্টেন্স অতিক্রম করবে এবং কর্ণ বরাবর 4 কিলোমিটার 4। যদি কাটাকাটি করো তাহলে কত দাঁড়ায়? 0 0 6 18 108, 1 মিনিট। টোটাল ছিল 7200 কিলোমিটার, আর কর্ণের লেন্থ বাড়ালো কত? ক্যালকুলেশন করলাম 60 √2, আর ডায়াগোনালের মান আমার বেরোলো a √2, আর √2, তাহলে এখানে 60 √2 গুণ করলে 2, তাহলে 60 √2 গুণ করলে হয়
2, তাহলে 7 দোকানে 120, তাহলে 120 আমাদের কিসে আসলো, এত আমাদের মিটারে আসলো। ঠিক আছে, এখন এই ডিস্টেন্সটাই অতিক্রম করবে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু আমাদের টাইম বের করতে বলেছে কত মিনিট টাইম লাগবে। যদি কাটাকাটি করি 9 বারং কত 108, তাহলে গুণ করলে হয় 108, তাহলে 108 তো আমরা বের করলাম, তাহলে 108টা কিসে বেরোলো, সেকেন্ডে বেরোলো, তাহলে এত সেকেন্ড। এই সেকেন্ডটাকে আমাকে আনতে হবে এখন মিনিটে, এই হলো অঙ্ক। তাহলে সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, আবার 6 দিয়ে কাটাকাটি করো, 6 কে 6, 4 48, 6 8 48, 6 10 60, 2 দিয়ে কাটাকাটি করলে 9 দোকানে 18, 5 দোকানে 10, তাই 9/5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, একটি বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি 3240, তবে বহুভুজের বাহুর সংখ্যা কত। একটা বহুভুজের ভিতরে একটা যদি বহুভুজ রয়েছে, আমরা চতুর্ভুজ বলে কল্পনা করলাম, এই চতুর্ভুজটার মনে করো 4টা কোণ রয়েছে ভিতরে, এই 4টা কোণ যোগ করে চতুর্ভুজ হয় 360 ডিগ্রি। সেরকম একটা বহুভুজ দেওয়া রয়েছে, মানে যার অনেকগুলি বাহু, যার ভেতরের কোণগুলোর যোগফল 3240 ডিগ্রি। এখান থেকে আমাকে বের করতে বলছে সেই বহুভুজটার বাহু সংখ্যা কত, এরকম একটা বহুভুজ রয়েছে সুষম। তাহলে বহুভুজের যদি অন্তঃকোণগুলির সমষ্টি জানা থাকে তার একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো 2 × n-2 × 90 ডিগ্রি। এটা হলো বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি বের করার ফর্মুলা। n মানে হলো বহুভুজের বাহুর সংখ্যা, যার মান দেওয়া রয়েছে 3240। এখন একে ক্যালকুলেশন করতে হবে, তাই এটা 0 0 আমরা কেটে দাও, 9 দিয়ে কাটাকাটি করলে 9 দোকানে 18, 3 নং 27, 32 27 গেলে 5 54, 6 নং 54, 2 দিয়ে করো, 18 দোকানে 36, তাহলে n এর মান দাঁড়াবে আমাদের 18 + 2, তার মানে 20 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, যদি 3x + 4 × এত একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে এখান থেকে x এর মান নির্ণয় করতে। তাহলে দেওয়া রয়েছে প্রথমে 3x, আর সবসময় আমরা সমাধান অঙ্ক বা বদমাশ নিয়মে করি সরল অঙ্কগুলো, তাহলে 3x প্লাস গুণ আর ভাগ রয়েছে, ভাগের কাজটা আমাকে আগে করতে হবে, তাহলে 4 × 8/9, আশা করি বোঝা গেল, ইকুয়াল টু x/3 - 1। এখন ক্যালকুলেশন করতে হবে, x গুলোকে আমরা একপাশে নিয়ে নেই, 3x - x/3, আর এখানে পড়ে রইল -1, এইটা তাহলে এই পাশে চলে যাবে, তাহলে এখানে দাঁড়াবে -4 × 32, আর নিচে থাকবে 9। এই ক্ষেত্রে ক্যালকুলেশনটা আমাকে করতে হবে 3, তাহলে 3 তরিক্ষে 9x, তার থেকে একটা যাবে, তার মানে 8x, আর একে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 9 বসবে, তাহলে 9 × 9 -9 -32, তাহলে 3 তরিক্ষে 9, তাহলে ক্যালকুলেশন করলে এখানে 8x = -41, আর নিচে বসবে 3, এই 8টা নিচে চলে যাবে, তাহলে x এর মান দাঁড়াবে -41/24, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, সবসময় এরকম সরল অঙ্ক দিলে আমরা বদমাশ নিয়ম অনুযায়ী করব। বি ফর ব্র্যাকেট, অফ মানে এর কাজ হবে, তারপরে ডিভাইডেশন ভাগের কাজ, গুণের কাজ, অ্যাডিশন যোগ বিয়োগের কাজ। তাহলে 180 দেওয়া রয়েছে, ভাগ, দেখো এটাকে এর হিসাবে আমি ডিনোট করি, তাহলে এই পাশের ব্র্যাকেটের কাজটাকে করে নেই, তাহলে 20, আর এখানে এর ভাবো, তারপরে এই ব্র্যাকেটের কাজটা 15 থেকে 6 বিয়োগ করলে 9, আর 24 থেকে 18 বিয়োগ করলে 6, আর 9 আর 6 যোগ করলে হয় আমাদের 15, তাহলে 20 × 15 বসবে, আশা করি বোঝা গেল। তার আমাদের 180 এর কাজটা আগে করতে হয়, 15 দোকানে 30, মানে 300 হবে নিচে। এখন কাটাকাটি করে দাও, 2 দিয়ে 9, এখানে বসবে 15, তাই 9/15 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, x² + 1 = 2x, তবে x - 1/x এর মান কত। তাহলে x² + 1 = 2x, আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে x - 1/x এর মান। তাহলে দেখো এই ইকুয়েশনে আমরা উভয় পাশে x দিয়ে ভাগ করব,
কেন এক্স দিয়ে ভাগ করবো একটু পরে বুঝতে পারবে। তাহলে উভয় পাশে যদি ভাগ করি এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার এক্স, আর 1 কে এক্স দিয়ে ভাগ করলে 1/x, আর 2x কে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে কি হতে হবে 2। আমরা এখান থেকে x প্লাস 1/x এর মান বের করে ফেললাম, কিন্তু আমাদের দরকার কি x মাইনাস 1/x এর মান। ফর্মুলার সাহায্য করতে পারি, ভ্যালু পুটিং এর সাহায্য করতে। ভ্যালু পুটিং মানে কি, x এর জায়গায় এমন একটা মান ধরে যাতে এই ইকুয়েশনটার মান 2 আসে। অর্থাৎ আমি যদি x এর মান একটু যদি লক্ষ্য করি দেখা যায় x ইকুয়াল যদি 1 ধরি তাহলে x এর জায়গায় 1 আর 1/1, তাহলে ক্যালকুলেশন করলে কত আসলো 2। তার মানে এর থেকে বোঝা গেল এইখানে যে x এর মান হবে 1। x এর মান 1 আমরা পেয়ে গেলাম। এই x এর মানটা এখন আমরা এই ইকুয়েশনে বসাবো, এক্সপ্রেশনে বসাবো, যেটা অ্যান্সার পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে x এর মান 1 মাইনাস 1/1, তাহলে 1 মাইনাস 1 দ্যাটস মিন 0 হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্ক, এটা একটা এই সরল অঙ্ক। সরল অঙ্কে তো বলে দিলাম কি নিয়মে হয়। তাহলে প্রথমে কি রয়েছে 3/5, তাহলে ভাগের কাজটা আগে করে দাও, তাহলে 3/5। আশা করি বোঝা গেল। বিয়োগ 8 এর রয়েছে, এরটা করতে হবে 4×8 = 32। তারপরে কি যোগ চিহ্ন। এখন এই গোটা কাজটা ব্র্যাকেটের কাজটা আগে করে দেই, ওটা মুখে করে দেই। তাহলে প্রথমে ভাগের, আচ্ছা এক লাইন বেশি করে, 4×8 = 32 হয়ে গেল, যোগ 3 গুণন এখানে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 8কে 2 দিয়ে ভাগের কাজটা আগে নিতে হবে, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে আমাদের 4, মাইনাস 4 আর 3 যোগ করলে হবে 7, কাজ কমপ্লিট। তাহলে এখানে আমাদের দাঁড়ালো 3/5 মাইনাস 32, আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের হবে -3, -3 কে +3 দিয়ে যদি গুণ করি তাহলে -9। এবার আমাদের 3/5 -41, এখন লসাগু করে দাও, সেটা দাঁড়াবে 5, তাহলে 3 মাইনাস 5 × 5, 4×5 = 20, 205, 205 এর থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে -202, আর নিচে থাকবে 5, 202 আর নিচে 5 মাইনাস, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। পরেরটা বলেছে যেই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে যেটির সাথে যদি 25 যোগ করি যথাযথভাবে এত দ্বারা বিভাজ্য হবে। যখনই বলবি এত দ্বারা বিভাজ্য, ফার্স্ট কাজ তোমাকে লসাগু করে নেওয়া। তাহলে 25, 36 আর 40 এর আমাদের লসাগু করতে হবে। 36 আর 40 5 দিয়ে যাচ্ছে, 5×5 = 25, 36, 5×8 = 40। আবার দেখো কত দিয়ে, 2 দিয়ে দাও, 5, 18, 4, 2 দিয়ে দিলে 5, 9, 2। এবার আমাকে গুণ করতে হবে। 5 দোকানে 10, 10 দোকানে 20, 20 কে যদি 5 নং 45, 45 দোকানে 90, 5 নং 45, 90, 90 ইন্টু 20 গুণ করলে আমাদের দাঁড়াবে 1800। এখন প্রশ্নে বলেছে যে এমন সেই ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে যেটির সাথে 25 যোগ করলে পরে এত দ্বারা ভাগ হবে। তার মানে 25 যোগ করার পরে এত দ্বারা ভাগ হবে, তার মানে এখানে কি আসলে 25টা ইনক্লুড রয়েছে, তার মানে 25টা বিয়োগ করলেই আমাদের অ্যান্সার। 10 এর থেকে 5 বিয়োগ করলে 5, 10 এর থেকে 3 বিয়োগ করলে 7, 8 এর থেকে 1 বিয়োগ করলে 7, 1775 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, একজন ব্যক্তি 10 মিনিটে 500 মিটার দৈর্ঘ্যের একটি রাস্তাকে অতিক্রম করে কিলোমিটার/আওয়ারে তার গতিবেগ নির্ণয় করতে চাই। গতিবেগ মানে আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, আর ডিস্টেন্স হলো 500 আর টাইম হলো 10, কিন্তু এখানে এককটা সবচেয়ে বড় ব্যাপার। দেখো 10 মিনিট, তুমি একটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসো তারপরেও করতে পারো। তাহলে 1 মিনিট মানে আমরা জানি 60 সেকেন্ড, তাহলে 10 মিনিটে তাহলে কত সেকেন্ড হবে, 10 × 60। তাহলে আমি এখানে গতিবেগ পেয়ে গেলাম। তাহলে গতিবেগটা কোন এককে আসলো সেটা সবাই বলবে মিটার/সেকেন্ড এককে আসলো। আমাকে আনতে বলেছে কিসে, কিলোমিটার/আওয়ারে। তাহলে মিটার/সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার/আওয়ারে আনি তাহলে 18/5 দিয়ে গুণ করতে, এই দুটো সঙ্গে কেটেই দেই, 5/6 ইন্টু 18/5 কিলোমিটার/আওয়ার। 5 5 কাটা 6 3, তাহলে 3 কিলোমিটার/আওয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরেরটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। এখানে দেওয়া রয়েছে √1 + cos of 2a by 1 - cos of 2a। এখানে তোমাকে ত্রিকোণমিতির ফর্মুলা জানতে হবে, তাহলে এই অঙ্কটা অনেকটা সহজ। সেটা কি, আমরা দেখো 1 দেওয়া রয়েছে, 1 মানে আমি বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 এর জায়গায় আমি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, কিন্তু এখানে কোনটা কি রয়েছে a, তাহলে a দিয়েই লিখবো। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a
আবার এখানে রয়েছে cos অফ 2 থিটা, মানে cos অফ 2a। cos অফ 2 থিটার ফর্মুলা হলো, লিখে দিচ্ছি, এটা হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে cos অফ 2 এর জায়গায় আমি লিখবো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আশা করি বোঝা গেল। এখন নেক্সট নিচেরটাও ঠিক একই নিয়ম। তাহলে 1 এর জায়গায় লিখবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যেহেতু কোণে a দিয়ে আমাকে লিখতে হবে cos স্কয়ার a। মাইনাস রয়েছে, তাহলে মাইনাস cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আশা করি বোঝা গেল। এখন এটার ক্যালকুলেশন দেখো, প্লাস সাইন এই যে মাইনাস সাইন আউট, তাহলে পুরো কি রইলো cos স্কয়ার a, তাহলে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a। আর নিচে cos স্কয়ার a কাটাকাটি গেল, তাহলে 2 sin স্কয়ার a, 2 ক্যান্সেল আউট। cos বাই sin মানে আমরা জানি cot এর স্কয়ার রয়েছে, তার মানে এটা মানে আমি বলতে পারি cot এর স্কয়ার থিটা। তাহলে cot এর স্কয়ার কে যদি রুট থাকে তাহলে কি স্কয়ারটা উঠে যাবে, পড়ে থাকবে একমাত্র cot a, অপশন বি। নেক্সট অঙ্ক বলছে x cos 45 ডিগ্রি দেওয়া রয়েছে একটা মান ইকুয়েশন, এখানে বলছে x এর মান কত, তার মানে তোমাকে এই মানগুলো বসাতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে cos 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2, তার মানে এখানে 1/√2 বসাতে হবে, ইনটু sin 120 ডিগ্রির মান হলো √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান √3/2 মাইনাস x, আর sin 90 ডিগ্রির মান 1 প্লাস 1। এটা সমাধান করে আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে রয়েছে x √3x বাই নিচে 2√2, আর এই মাইনাস x টা এই পাশে যদি আসে তাহলে প্লাস x হবে, আর এখানে 1 রয়েছে আর প্লাস √3/2 এই পাশে আমি পাঠিয়ে দিলাম, সেটা হবে মাইনাস √3/2। এখন এটাকে ক্যালকুলেশন করে x এর মানটা কি হয় সেটাই আমাকে নির্ণয় করতে হবে। 2√2 আমরা এলসিএম করে দিতে পারি, 2√2, আর এখান থেকে তো x কমন যাচ্ছে, তাহলে x টা কমন নিয়ে নাও একবারে, এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাই x যদি কমন নেই তাহলে লসাগু করলাম 2√2, তাহলে পড়ে থাকবে √3, আর এই পাশে হবে আমাদের প্লাস নিচে 1, তাহলে 1 দিয়ে ভাগ করে 2√2, তাকে 1 দিয়ে গুণ আবার 2√2, মানে লসাগু করার যে যোগ প্রক্রিয়া আছে ভগ্নে সেটা করলাম। এতটুকু বোঝা গেল। তারপর এইখানে আসি আবার 2, তাহলে লসাগু করলাম 2 অক্ষে 2 মাইনাস √3, এই 2 ক্যান্সেল আউট, তাহলে x এর মান দাঁড়াবে কি, এইটা কোনাকুনি গুণ হবে, তাহলে 2√2 উপরে উঠবে আর √2 দিয়ে একেও গুণ করতে হবে, তাহলে √6 হলো, আর নিচে কি থাকবে √3 প্লাস 2√2। কোন অপশনে রয়েছে 2√2 মাইনাস 6, 2√2 এখানে একটা 3 হবে, আশা করি 2√2 মাইনাস √6, আচ্ছা মাইনাস √2, হ্যাঁ ঠিকই আছে, এটা হলো 2√3 প্লাস 2, অপশন বি। নেক্সট অঙ্ক, অশোক তার মাসিক আয় 10% ব্যয় করে, প্রতি মাসে সে এত টাকা সঞ্চয় করে, তার মাসিক আয় কত? অশোক তার মাসিক আয়ে 10% ব্যয় করে, তার ইনকাম আমরা জানি না, ইনকাম আমি ধরলাম 100, যদি সে 100-র মধ্যে 10 টাকা ব্যয় করে সঞ্চয় করবে কত? সবাই বলবে 90 টাকা। এই 90 এর ভ্যালু দেওয়া রয়েছে 5400, এই 00 আমি কেটে দিলাম, তাহলে 1 এর ভ্যালু হবে 6, একটা 0। কার মান দরকার? তার মাসিক আয়, মাসিক আয় 100 ধরেছিলাম, 100-র মান আমাকে বের করতে হবে, তার মানে 60-এর পাশে আমাকে দুটো 0 বসিয়ে দিলেই হবে, অপশন বি। নেক্সট অঙ্ক, a cot থিটা ইকুয়াল টু b হলে এটার এই এক্সপ্রেশনটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে a cot থিটা ইকুয়াল টু b, এই বিটা ছোট হাতে হবে, তাহলে cot থিটা ইকুয়াল টু b বাই, আশা করি বোঝা গেল। এই এক্সপ্রেশন থেকে আমি কি করতে পারি, একটু এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে এটার এখানে আমি cot থিটার মানটা বসাতে পারি। একটু যদি ভালো করে লক্ষ্য করি, উপরে রয়েছে লব আর নিচেরটাকে বলি আমরা হর, লব আর হর প্রত্যেকটিকে যদি আমরা যদি সাইন থিটা দিয়ে ভাগ করি তাহলে দেখবো cot থিটা আসবে। কিভাবে একটু লক্ষ্য করো, তাহলে প্রথমে কি রয়েছে a cos থিটা, একে সাইন থিটা দিয়ে ভাগ করবো, তাহলে cos থিটা বাই সাইন থিটা মানে আমরা জানি কি cot থিটা, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই সাইন থিটা, তাহলে উভয় পাশে সাইন থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে a cot থিটা হয়ে গেল। আর এই যে 2 নম্বরে রয়েছে সাইন থিটা, সাইন থিটাকে সাইন থিটা ভাগ করলে তো 1ই হয়, তার মানে মাইনাস b পড়ে থাকবে, আশা করি বোঝা গেল। একই রকম ভাবে নিচেরটাকে আমি কি করছি,
নিচেরটাকেও উপরটাকেও লবকেও cos থিটা দিয়ে ভাগ করেছি, তার নিচেরটাকেও ভাগ করতে হবে। কেন? নিচেরটাকে sin থিটা দিয়ে ভাগ করে দিলে কি হবে? তাহলে a cos থিটা বাই sin থিটা করলে পরে a cot থিটা, আর একেও sin থিটা যদি ভাগ করে দিলে কি হবে? b। আশা করি বোঝা গেল। তাহলে উপর নিচে আমি sin থিটা দিয়ে ভাগ করলাম। কেন? কারণ sin থিটা দিয়ে আমি ভাগ করি তাহলে cos থিটা বাই sin থিটা হবে, আর cos থিটা বাই sin থিটা মানে আমি cot থিটা জানি, সেই লজিকটাই খাটালাম। তাহলে এখানে cot থিটার মান আমরা জানি b বাই a, তার মানে a ইনটু b বাই a মাইনাস b, একই রকম ভাবে a ইনটু b বাই a cot থিটার মান প্লাস b। a ক্যান্সেল আউট, a ক্যান্সেল আউট, তাহলে b থেকে b বিয়োগ করলে 0 আর b যোগ করলে 2b, তাহলে উপরে শূন্য নিচে একটা সংখ্যা, তাহলে ভাগ করে দিচ্ছি শূন্য অ্যান্সার, অপশন সি। নেক্সট অঙ্ক আরেকটা সিম্পলিফিকেশনের অঙ্ক, 8 প্লাস, তাহলে ভিতরে কাজটা করে দাও, এই নিচে কি 2 দিয়ে গুণ করে দিতে পারি, লসাগু করলেও হবে, লসাগু করে দাও 4, 2 দোকানে 4, 2 অক্ষে 2 কে 3, 3/4 ইনটু 16, 4 4 16, 3 4 12 আর 8 যোগ করলে হবে 20, অপশন বি। পরের অঙ্ক বলেছে a ইকুয়াল টু, এটা আসলে দেওয়া রয়েছে a ইকুয়াল টু 3/7b, তাহলে 8a মাইনাস 2a এর মান কত? সহজ ব্যাপার, a বাই b করে নাও, তার মানে কি অনুপাত আকারে এসে গেল। যদি অনুপাত আকারে ভাবি তাহলে এর মান আমি 3 বসাবো আর b এর মান 7 বসাবো, যা অ্যান্সার বেরোবে সেটাই হবে উত্তর। তাহলে 8 আর এর মান 3, তাহলে 8 ইনটু 3 মাইনাস b এর মান 7, 2 a ইনটু 3 এর মান 3 আর b এর মান হলো 7, তাহলে 3 7 21, এই হলো অঙ্ক। তাহলে 3 8 24, 24 এর থেকে যদি আমরা 7 বিয়োগ করি 17, আর 3 দোকানে 6, 21 এর থেকে 3 দোকানে 6, এটা প্লাস ছিল, 3 দোকানে 6, 21 আর 6 27, তাহলে 17/27 হবে সঠিক উত্তর, অপশন। নেক্সট অঙ্ক, বিকাশ এত টাকা একটি পুরনো বাইক কিনে এত টাকায় মেরামতের জন্য ব্যয় করলো, যদি তিনি এত টাকায় বিক্রি করেন তবে তার লাভ্যাংশ কত তা বের করতে বলেছে। তার মানে কি 30,000 টাকা দাম ছিল, সেই 5,000 টাকা ব্যয় করে রিপেয়ারের জন্য কস্ট প্রাইসটাকে আমাকে নিতে হবে, তার মানে কি রিপেয়ার খরচটাও তো কস্ট প্রাইসে আমাদের ইনক্লুড করতে হবে, তাহলে টোটাল কস্ট প্রাইস আমাদের দাঁড়াবে 30,000 প্লাস 5,000, মানে 35,000 টাকা আমাদের টোটাল কস্ট প্রাইস, 35,000। আর সেলিং প্রাইস দেওয়া রয়েছে 42,000, তাহলে এখানে বলছে তার লাভের হার কত, তাহলে আমি যদি শূন্য অনুপাত আকারে করে দিই তাহলে অনেকটা ছোট হয়ে যাবে ক্যালকুলেশন, 7 দিয়ে কাটাকাটি, 5 7 35, 6 দিয়ে 42, তাহলে 5 হলো আমাদের কস্ট প্রাইস অনুপাত হিসাবে, আর সেলিং প্রাইস 6, তা নিশ্চয়ই 1 টাকা লাভ হলো, তাহলে 1 হলো লাভ, লাভের হার আমরা কস্ট প্রাইসের উপরে, কস্ট প্রাইস 5 ইনটু 100, 5 20 100, 20% হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একজন বিক্রেতা 1 টাকার বিনিময়ে 10টি টপি কিনেছিল, 25% লাভের জন্য তাকে কত টাকায় কয়টি টপি বিক্রি করতে হয়েছে? সে 10টি টপি কিনেছিল 1 টাকায়, তাহলে 10টি টপি সে যদি কেনে 1 টাকায়, সিপি তার মানে 1 টাকা, তাহলে একটার সিপি দাঁড়াবে আমাদের 1/10 টাকা। এখন সে কি বললো 25% লাভে বিক্রি করে, তাহলে একটার এসপি কত হবে? তাহলে 1/10, আর সিপি থেকে এসপি আমরা বানাবো, তাহলে 25% লাভ, তাহলে 125/100, কাটাকাটি করে দাও, 5 পজিশন 125, 4 পজিশন 100, 5 অক্ষে 5, 5 দোকানে 10, 1/8, তাহলে অ্যান্সার আমাদের কত? দেখো একটু যদি লক্ষ্য করি, 10টার দাম ছিল 1 টাকা, একটার দাম 1/10, এই যে 10টা কি ছিল? নাম্বার, তাহলে নিচে কি আসলো? নাম্বার, তার মানে এখানে তো নিচে 8 আসছে, তাই নাম্বার উপরে 1, তার মানে এতে বোঝা গেল সে 1 টাকায় তাকে তার মানে কত বিক্রি করতে হবে? 8টা বিক্রি করতে হলে 8 হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট অঙ্ক, বিকাশ 15 দিনের মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারেন, বাবুল 10 দিনে ওই একই কাজ সম্পূর্ণ করতে পারে, তারা একসাথে কাজ করবে কত? মানে দুজনে একসঙ্গে টাইমে নেব, একজন 15 দিনে করে, একজন 10 দিনে, তাহলে একসঙ্গে করলে কত হবে? টাইমে রিলেটেড যখন দুজন থাকবে আমি যোগ করতে হবে, কিন্তু এটা তো ভগ্নাংশ আকারে যোগ হয়, সেই জন্য একবারে বের করার আমাদের ফর্মুলা রয়েছে ab বাই a প্লাস b, ডাইরেক্ট মান বসাবো আর অ্যান্সার বের করো। এর মান 15 আর b এর মান 10, a প্লাস b মানে 15 আর 10 যোগ করলে হয় 25, কাটাকাটি করে দাও, 3 5 15, 5 5 25, 5 দোকানে 10, 3 দোকানে 6, অপশন সি। নেক্সট অঙ্ক, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, x y ইকুয়াল টু 6, তাহলে x কিউব প্লাস y কিউবের মান কত? তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 5,
এক্স ওয়াই ইকুয়াল টু 6, আমি মনে করো ফর্মুলা জানি না, তাহলে কিভাবে করবো, এখানে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় এমন একটা মান বসাবো যে 5 হয় এবং গুণ করলে পরে 6 হয়। সবাই এই ছোটটা আমরা দেখি সবাই বুঝতে পারবো, এক্স এর জায়গায় যদি আমরা 3 বসাই অথবা ওয়াই এর জায়গায় যদি 2 বসাই, তাহলে 3 আর 2 যোগ করলে 5, আবার দেখো 3 আর 2 গুণ করলে 6। অটোমেটিক ভাবে করতে পারো 2 আর 3, তাহলেও ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। তার মানে বোঝা গেল এক্স এর মান আমরা 3 ধরতে পারি, ওয়াই এর মান 2 ধরতে পারি, বাস এর মান বসিয়ে দাও। এক্স এর মান 3, তাহলে 3 এর কিউব হবে 27, আর ওয়াই এর মান 2, তাহলে 2 এর কিউব হবে 8, আর 27 আর যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়াবে 35, ভ্যালু পুটিং এর সাহায্যে। এখন ভ্যালু পুটিং ছাড়াও রয়েছে ফর্মুলার সাহায্যে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা তোমাকে ইউজ করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা সেটা হলো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে মান বসিয়ে আমাকে এটা করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান 5, তাহলে 5 এর কিউব হবে 125 মাইনাস 3, আর এক্স ওয়াই এর মান 6, আর এক্স প্লাস ওয়াই এর মান 5, তাহলে 5 6 30, 3 3 90, তাহলে 125 মাইনাস 318 5 90, 5 পাচ্ছি 12 থেকে 9 গেলে, এটা হলো ফর্মুলার সাহায্যে। নেক্সট বলেছে 2 মিটার লম্বা একজন পর্যবেক্ষক এই টাওয়ার থেকে 150 মিটার দূরে রয়েছে, তার চোখ থেকে টাওয়ারের শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত? তার মানে 2 মিটার একটা লম্বা, এই যে 2 মিটার এতটুকু ফার্স্ট কেস। তার একজন পরে টাওয়ারের দিকে তাকালো 150 মিটার √3 দূরে, এই যে একটা টাওয়ার রয়েছে, টাওয়ার এখান থেকে এটার গোড়ার দূরত্ব হলো 150 √3। আশা করি এতটুকু কন্ডিশন নিয়ে কোনো অসুবিধা নেই। নেক্সট কন্ডিশন কি বলছে, তার চোখ থেকে টাওয়ারের শীর্ষ, মানে লোকটা তো এতটুকু মাথাটা, তাই লোকটা এখান থেকে এই টাওয়ারে দেখেছে, এইভাবে দেখলো, কত ডিগ্রি কোণে দেখলো, সেটা 60 ডিগ্রি কোণে। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে বলেছে টাওয়ারটির উচ্চতা কত, টাওয়ারের উচ্চতা কত, তার মানে এই উচ্চতাটা আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলেছে। একটু যদি আমরা লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করব, 150 √3 এই যে ভূমিটার মান, তার মানে এই উপরের পোর্শনটার মানে এবি সিডি, আর সিডি পোর্শনের মান যদি 150 √3 হয়, এবি পোর্শন মানও তাই হবে 150 √3, এই দুটো সমান। এখন আমাদের দরকার কি, লম্বটা বের করা। আমি এখান থেকে উপরের এই ছোট পোর্শনটুকু বের করবো, যতটুকু সেকেন্ড ব্রেকে দিলাম। তাহলে এখানে দেখো একটা অতিভুজ সৃষ্টি হয়েছে, সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়েছে, তার ভূমি জানি, আমার দরকার কি, লম্ব। লম্ব আর ভূমির সঙ্গে রিলেশন আমরা কাজ জানা রয়েছে tan এর, বাস অঙ্ক শেষ। তাহলে tan ইউজ করব, আর কোণটা এখানে 60 ডিগ্রি নেব। tan 60 ডিগ্রি মানে হলো লম্ব বাই ভূমি, এখানে BO দিয়ে দাও বোঝার সুবিধাতে, BO হলো আমাদের লম্ব আর ভূমি হলো AB। তাহলে BO এর মান আমরা বের করব, আর ভূমির মান 150 √3, আর tan 60 ডিগ্রির মান √3, BO বাই 150 √3। এবার কোনাকুনি যদি আমরা গুণ করি, তাহলে 150 √3 গুণ করলে 3, 150 কে যদি 3 দিয়ে গুণ করি 4, 3 গুণ 45, 450। তাহলে বিওর মান আমাদের বের হলো 450। আমাদের আলটিমেটলি টোটাল হাইট বের করতে বলছি। দেখো অলরেডি আমরা নিচের হাইটটা জানি 2, এই দেখো 2 পাশের সমান, 450 প্লাস 452 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একটি রম্বসের পরিসীমা 68 মিটার, এর একটি কর্ণের দৈর্ঘ্য 16 মিটার সেমি হলে রম্বসের তাহলে নির্ণয় করতে হবে রম্বসের ক্ষেত্রফল, এরিয়া। রম্বস ফিগার কি, রম্বসের ফিগার একদম বড় ক্ষেত্রের মধ্যে। পার্থক্য কি, বড় ক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, রম্বসের কোনো কোণই 90 ডিগ্রি নয়। তার মানে এটা হলো রম্বস আমাদের ফিগার। রম্বসের আরেকটা প্রপার্টি হলো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু আলাদা, কিন্তু কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে, মানে এইখানে কোণ এখানে কোণ প্রত্যেকটা কোণের ভাগ মান হবে 90 ডিগ্রি, এই হলো লজিক। কিন্তু রম্বসের চারটা বাহুর মান সমান। রম্বসের পরিসীমা দেওয়া হচ্ছে 68, রম্বসের তো চারটা বাহু সমান, তাহলে পরিসীমা মানে কি, চারটা বাহুর যোগ কত, তাহলে একটা বাহুর মান কত, চারটা বাহুর মান যদি 68 হয়, একটা মানে 4 সুতরাং 68, তাহলে একটা বাহুর মান হবে 17 করে, 17 17 17 17। আশা করি বুঝে যাবে। পরিসীমার সাহায্য নিয়ে আমি চারটা বাহুর মান বের করে দিলাম, গেল। তারপরে কি, একটা কর্ণের মান দেওয়া রয়েছে 16, এ বি, এই কর্ণের মান হলো 16, এই গোটাটার মান এবি, এবির মান 16 ধরে নাও। এটার মান যদি 16 হয়, রম্বসের আরেকটা প্রপার্টি হলো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুভাগে ভাগ করে, এবং এখানে যে কোণগুলো সৃষ্টি করবে এবং প্রত্যেকটা কোণের মান হবে 90 ডিগ্রি। এই হলো লজিক, এই লজিকটা কাজে লাগবে আমাদের। তাহলে 16 গেল, তাহলে দুটো ভাগে যদি ভাগ করে, উপরের পোর্শনটা আমাদের 8 হবে, নিচের পোর্শনটা 8 হবে। এখান থেকে দেখো এই কোণের মানটা, আমরা এই বাহুর মানটা জানি, রম্বসের বাহুর মান সেটা 17, আর
রম্বসের একটা কর্ণের অর্ধেকের মান জানি, সেটার মান হলো 8। আমাকে যদি এতটুকু বের করতে পারি তাহলেই হবে। আর এখানে আমি কি বললাম, রম্বসের কর্ণ 90 ডিগ্রি, তার মানে এইখানে যে কোণটা সৃষ্টি হয়েছে সেটার মান 90 ডিগ্রি, তার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ফর্মুলা ইউজ করতে হবে। তাই আমাদের লম্ব কত, লম্ব হলো 8, ভূমি আমি বের করব ভূমি স্কয়ার, অতিভুজ আমাদের কত 17 স্কয়ার, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু কত হবে 289, 5 5 8 64, তার মানে বি স্কয়ারের মান দাঁড়াবে 9 6 থেকে যদি 8 গেল 17, 89 8 8 64, 9 থেকে 4 বিয়োগ করলে 5 2 225, তাহলে বি এর মান দাঁড়াবে, বর্গমূল করতে হবে, তাহলে 225 এর বর্গমূল করলে 15, তাহলে বি এর মান পেয়ে গেলাম। তাহলে বি এর মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। বি মানে আমাদের কোনটা বের করলাম আসলে দেখে নাও, তাহলে এটি গেল এটা গেল, তার মানে বি এর মান আমরা এই পোর্শনটা বের করেছি এখানে। তাহলে এতটুকু যদি আমাদের 15 হয়, এটা তো রম্বসের একটা কর্ণের অর্ধেক, তাহলে বাকি অর্ধেকও 15 হবে, তাহলে আলটিমেটলি টোটাল লেন্থ আমাদের কত হবে 30। তাহলে রম্বসের দুটো কর্ণ আমরা জেনে গেলাম, একটা কর্ণের মান তো দেওয়াই রয়েছে, একটা কর্ণের মান 16, 8 8 16, আরেকটা কর্ণের মান 15 বের করলাম, 15 কি অর্ধেক পার্টটা, বাকি অর্ধেক আরো যোগ করতে হবে, আর বাকি অর্ধেক দুটো অর্ধেক সমান হয়, 15 15 30, তাহলে অপর কোণের মান হবে 30। এখন বলেছে এখান থেকে আমি রম্বসের ক্ষেত্রফল বের করবো। রম্বসের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই জন্যই আমি কর্ণদ্বয় বের করে নিলাম। হাফ ইন্টু 16 ইন্টু 30, 2 দিয়ে যদি কাটাকাটি করি 8 3 8 24 240, অপশন সি। পরেরটা আরেকটা সিম্পলিফিকেশন, অনেকগুলো এই সিটটি সিম্পলিফিকেশন দিয়েছে। 4 5/2, তাহলে ভাগের কাজটা আগে করে নাও, 4 ইন্টু 5/2 গেল, তারপরে কি মাইনাস 7 8 56 প্লাস 9 3 2 5, তাহলে 2 দিয়ে কাটাকাটি করো, 2 দোকানে 4, তাহলে কত হলো 5 দোকানে 10, তাহলে গেল মাইনাস 56, 9 থেকে 5 বিয়োগ করলে 4, তাই 4 হয়ে গেল। 56 থেকে 4 যদি যায় 2 5 দোকানে 10, 9 থেকে 5 বিয়োগ করলাম 4, 56 10, আর 56 থেকে 4 গেলে আমাদের হবে 52, তাহলে বিয়োগ করলে মাইনাস 42, অপশন এ। পরেরটা দেখো, একটা বার চার্টের উল্লেখিত মাসগুলির মধ্যে কোনটিতে জানুয়ারি থেকে জুলাই মাসে সময়ের মধ্যে গড় বিক্রয়ের নিকটতম বিক্রয় হবে, মানে কথা এখান থেকে প্রত্যেকটা আমাদের গড়টা আগে নির্ণয় করতে হবে, গড় বের করে দেখতে হবে কোন মাসের সঙ্গে সেটা নিয়ারেস্ট আছে, এই হলো অঙ্ক। তাই গড় বের করে প্রত্যেকটা মাসের আমাদের দিন নিতে হবে কত করে আছে বিক্রয়। তো জানুয়ারির বিক্রয় কত, ছবি দেখে বুঝতে হবে, জানুয়ারির বিক্রয় হলো 200, আর ফেব্রুয়ারির বিক্রয় 300, ফেব্রুয়ারি গেল, আর মার্চের বিক্রয় হলো 100, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিলের হলো 200, মেয়ের আমাদের 400, মেয়ের 400, জুনের হলো 500, আর জুলাইয়ের হলো 600। টোটালটা করে দাও, তাহলে এই পাশে এগুলো যোগ করলেই হয়ে গেল, 6 5 11, 4 6 5 11, 6 আর 5 11, 11 4 15, 15 2 17, 18 3 21 2 23, তাহলে 2300 হলো আমাদের টোটাল। এখন বলছে এদের এভারেজটা বের করতে হবে, তাহলে 2300 কতগুলো মাস, 1 2 3 4 5 6 7, 7 দিয়ে 3 7 21, 2 20, 7 দোকানে 14, 6 60, 7 8 56, মানে 328 এর নিয়ারেস্ট হবে। 328 এর কাছাকাছি একমাত্র কে রয়েছে দেখেই বোঝা যাচ্ছে, একমাত্র কাছাকাছি রয়েছে 300। 300 কার, 300 হলো ফেব্রুয়ারির জন্য, তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। পরেরটাও একই রকম, এবার এই প্রশ্নের মধ্যে কি, কোন মাস আগের মাসের তুলনায় শতকরা বিক্রি সবচেয়ে বেশি ছিল, মানে 4টা দিয়ে আমার টেস্ট করে দেখতে হবে। জুলাই মাস নিতে হবে, জুলাই মাসের ক্ষেত্রে দেখো একটু লক্ষ্য করে দেখি কোথায় রয়েছে, লাস্টেরটা, এই হলো 600। তার আগের কোন মাস, তার আগের মাস, তার জুলাইয়ের আগের মাসটা আমাকে দেখতে হবে একবার, জুলাই যদি 600 হয় জুন মাসটা নিতে হবে, এটা হলো জুন, জুনের হলো আমাদের জুলাই 600, জুনের 500। এখন বলছে এই ডিফারেন্সটা নিয়ে নেই 100,
কার থেকে বলেছে? কোন মাস তার আগের মাসের তুলনায় শতকরা বেশি। তাহলে আগের মাস কোনটা ছিল? 500 ইন্টু 100, 5 20 100, 20%। সবগুলো আমাকে চেক করে দেখতে হবে। গেল। এবার আসলাম জুলাইয়ের শেষ, মেটা এবার দেখি। মে মাস, জানুয়ারি মার্চ এপ্রিল মে, মেতে রয়েছে কত? মেতে 400। গেল। তার আগের মাস কি রয়েছে? মের আগে এপ্রিল, এপ্রিলে কত রয়েছে? এপ্রিলের 200। ক্লিয়ার? এপ্রিলে 200। তাহলে কতটা গেল? কমলো 200। কোনটা নিতে হবে? পরেরটা, ইন্টু 100। তাহলে কত পার্সেন্ট? 100%। মোস্ট প্রবাবলি এটাই সবচেয়ে বেশি হবে। তারপরে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটা একটু লক্ষ্য করো দেখি কততে রয়েছে। ফেব্রুয়ারি হলো 300। ফেব্রুয়ারি আগের মাস কি রয়েছে? জানুয়ারি, জানুয়ারি 200। তাহলে গ্যাপ কত? 100। নিচে নিতে হবে এটাকে 200 কে, ইন্টু 100, 50। একই রকম ভাবে জুন, জুনে রয়েছে 500। তার আগেরটা নিতে হবে মে, মে হলো 400। গ্যাপ হলো 100 আর নিচে বসবে 400 ইন্টু 100। তাহলে 4 পজিশন 100, 25%। কোনটা সবচেয়ে বেশি? 100। 100 কোনটা রয়েছে? মে মাস ধরার জন্য, তাহলে মে মাস হবে সঠিক। নেক্সট অঙ্ক, এই বছর হিসাবে 8 জন সদস্যের একটি পরিবারের গড় বয়স 39 বছর। ধরিলাম যে 6 বছর পর ওই পরিবারে একজন নবজাতক শিশুকে দত্তক নেয়। এখন থেকে 10 বছর পরে পরিবারের গড় বয়স কত হবে তা নির্ণয় করতে বলেছে। তাহলে একটি পরিবারে 8 জন সদস্য ছিল, তাহলে তখনকার গড় বয়স ছিল 9, তাই টোটাল কত? গুণ করতে হবে। 8 নং 72 2, হাতে হলো 7, 3 24 আর 7 31। 8 নং 72 2, 3 24 7 31 গেল। টোটাল হলো 312। তারপরে দেখি কি বললো। ধরে নিলাম যে 6 বছর বয়সী, 6 বছর পর ওই পরিবারে একজন নবজাতক শিশুকে দত্তক নিল। ঠিক আছে, 6 বছর পর একজনকে দত্তক নিবে, কন্ডিশনে বলা রয়েছে, কিছু করার নেই। এখন থেকে 10 বছর পর তাদের গড় বয়স কত হবে? তাহলে আমি ধরলাম শিশুরটা পরে হিসাব করি, 10 বছর পর তাদের আলটিমেটলি টোটাল বয়স কত হবে 8 জনের ক্ষেত্রে? তাহলে 10 করে বাড়বে, 8 10 80 হবে। 2 2 8 1 9, 392। তাহলে দেখো 10 বছর পর, ঠিক আছে, আর 6 বছর পর ওই পরিবারে নবজাতক শিশু দত্তক নিল, তার আলটিমেটলি গ্যাপ কত হলো? 10 আর 6, 4 বছরের গ্যাপ। আচ্ছা, এই 4 বছরই হলো কি 10 বছর পরে শিশুটার বয়স। আলটিমেটলি টোটাল কত? 4 2 6, 9 9 3 3, 396। এখন বলছে ওই পরিবারের গড় বয়স কত হবে। তাহলে ফ্যামিলি মেম্বার কত? 8 জন ছিল পূর্বে, আরো একজন শিশু ইনক্লুড হলো, 9 জন। এভারেজ 4 নং 36, 39 থেকে 36 গেলে 3, 36, 4 নং 36, তাহলে 44 ইয়ার হবে সঠিক উত্তর। অপশন এ। আজকের ক্লাসে এই 25 খানা অঙ্ক ছিল, 25 খানা অঙ্ক আমরা করিয়ে দিলাম। যদি কোনো অঙ্কের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।